শিলিগুড়ির বাবার শরীরটা মাঝখানে একটু খারাপ করেছিল। আই থিঙ্ক সরস্বতী পূজার আগে পিছে কাজ নিয়ে বসে পড়েছে ম্যাডাম, মানে ঢুকতে না ঢুকতে। কেমন খাওয়া হচ্ছে? ভালোই বানিয়েছ, নট ব্যাড নট ব্যাড। আর এবার ফাইনাল পর্ব। হ্যালো, গুড ইভিনিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও ভালোই আছি। একটা পুরো সপ্তাহ কেটে গেল মা ওরা চলে যাওয়ার পর। এখন এই পুরো সপ্তাহটা তো সেই অফিসে যাওয়া আসার মধ্যে কেটে গেছে। এখন হচ্ছে মেইন পরীক্ষা, মানে বেসিক্যালি আগামী 2 দিন উইকেন্ড। আজকে এখন মানে বেসিক্যালি উইকেন্ড শুরু। এখন শুক্রবার বিকেলবেলা তোমাদের সাথে কথা বলছি অফিস টফিস শেষ করে বাড়ি ফেরার পথে। তো আগামী 2 দিনে বুঝতে পারবো যে হ্যাঁ চলো, মানে আবার নতুন করে ঘরের মধ্যে গুছিয়ে নেওয়া কেমন করে করতে হবে, কি করব। এই পুরো সপ্তাহটা তো ওই দৌড়াদৌড়ির মধ্যে দিয়ে বেরিয়ে গেছে। হ্যাঁ, তবে রোববারটা ছিল যদিও, কিন্তু ওই তখন তো বুঝতেই মানে বেসিক্যালি সব কিছু একটা আইডিয়া লাগাতেই বেরিয়ে পড়েছে। যাই হোক, তবে আজকে এখন বাড়ি পৌঁছিয়ে কি করব কিছুই জানি না, কি শেয়ার করব তোমাদের সাথে। প্রচন্ড খিদে পেয়ে গেছে, মানে এই একটা জিনিস জানি যে দুজনেরই বেশ ভালো খিদে পেয়েছে। তো বাড়ি গিয়ে কিছু একটা খাওয়া দাওয়া করবো। তো দেখা যাক, আর বিকেলবেলা আবার রাতে কি খাওয়া হবে এটারও চিন্তা ভাবনা করতে হবে। তো চলো দেখি আজকে বিকালটা কিভাবে কাটে, তোমরাও দেখতেই পাবে। তবে সত্যি এখন আপাতত কোনো আইডিয়া নেই যে কিভাবে কাটাতে চলেছি পুরো বিকেলটা। প্ল্যান উইদাউট প্ল্যান। এখন আমরা হারলুরের রাস্তা দিয়ে বের হচ্ছি। এখন বাজে মাত্র 6:10। অলরেডি রাস্তার ট্রাফিকের অবস্থা দেখলে বুঝতেই পারছো, সবাই অফিস থেকে ফিরছে আর যেখানে যাওয়ার যাচ্ছে। ফ্রাইডে নাইট বলে কথা, বেশ ভালোই ট্রাফিক জ্যাম। এই রাস্তাটাতে পিছন দিকে রাস্তাটা ধরলে আজকাল বেশ সময় লেগে যাচ্ছে। মেন রোড দিয়ে গেলেও সময় লাগছে, সেখানে অন্যরকম ওই সারাক্ষণ গাড়ি ঘোড়া দিয়ে। এই রাস্তাটা একটু চিপা, তো তাই হচ্ছে এই প্রবলেম। আর রাস্তাটার অবস্থাটা দেখে বুঝতেও পারছো কিভাবে গাড়িটা একটা টকর করছে। দিন শেষে বাড়ি ঢুকে যে কি আরাম। এটা হয়ে গেল লাইট জ্বালানো। এবার এখন টিফিন আজকের এখন রেডি করতে হবে বিকেলের খাবার। কি কিছু বসিয়ে দেবো? আলু সেদ্ধ, ওকে। ইভিনিং স্ন্যাক্সে আলু সেদ্ধ কেন বসাচ্ছি সেটা হচ্ছে রিনি আস্তে আস্তে বেশ অনেকটা প্ল্যান করলো, কি খাবো কি না, কি করবো, কি খাব বানাবো সব করে লাস্টে ডিসাইড হলো যে ও আলু টিক্কি বানাবে। তো আলু চাট প্রথমে ডিসাইড হয়েছিল, তারপরে বললো যে না আলু টিক্কি বানাবো, আলু টিক্কি খেতে ইচ্ছা করছে। আর আমি আলু টিক্কি কিছু খাচ্ছি না। হ্যাঁ, বানালে একটু তো টেস্ট করবো, কিন্তু আমি আমার জন্য বানিয়ে নেবো ঝটপট করে ম্যাগি। আমার আজকে টিফিন সর্টেড হয়ে গেছে। আমি অনেক চিন্তা করে ভাবলাম যে না ম্যাগিগুলো পড়ে রয়েছে, বেশ অনেক কটা ম্যাগি অ্যাকচুয়ালি পড়ে রয়েছে, তো ম্যাগি আমার চলে যাবে। এগুলো ঝটপট করে বানাই, একটু খাই, সত্যি খুব খিদে পেয়ে গেছে। তারপরে বিকাল না রাতে এখন কি খাবো, তারপরে ওইটার অ্যাকচুয়ালি তো মেইন চিন্তা করতে হবে। কাজ নিয়ে বসে পড়েছে ম্যাডাম, মানে ঢুকতে না ঢুকতে। সে তো বুঝতে পেরেছি যে কনসেন্ট্রেশন এসছে, সেটা তো কাজই নাকি, ইটস নট প্লে। All work and no play makes Jill a dull girl. হয়ে যাচ্ছ ডাল, সারাক্ষণ কাজ। আরে মাত্র ঢুকেছ অফিস থেকে। রিনির আলু টিক্কি বানানোর জন্য প্রথমেই প্রেশার কুকারে 2টো আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর ততক্ষণে আমি আমার ম্যাগিটাও বানিয়ে নেব। একদম সিম্পল, হালকার উপরে একটা চিজ ম্যাগি, একটু কাঁচা লঙ্কা আর একটা চিজের স্লাইস দিয়ে আমার ম্যাগিটাও ঝটপট রেডি হয়ে গেছে। ততক্ষণে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আর এখন রিনি এসেছে ফাইনালি কিচেনে ওর আলু টিক্কি বানাতে। আমার বিকেলের খাওয়া দাওয়া শেষ, আর রিনির এখনো টিক্কা তৈরি হয়ে যাচ্ছে। একটু বেশি সবুর হয়ে যাচ্ছে না জিনিসটা, ততক্ষণ তো ডিনার টাইম এসে পড়বে। যেমন কিছু টাইম হয়নি, আমি খুব তাড়াতাড়ি করেছি। মাখা টাকা সব রেডি, এখন যে সেটা রেডি ছিল, রেডি তো করছো, মানে ওই আর কি রেডি করলাম। আর এখন জাস্ট প্যানে দিয়ে দিলেই হয়ে যাবে ঝটপট। হ্যাঁ, তো দিয়ে ফেলো, প্যান গরম হয়ে গেছে। বেশ সুন্দর একটা গোল্ডেন কালার এসেছে। চলো এটাও একটু পাল্টি করে। দেখতে তো বেশ ভালোই লাগছে। গন্ধ যদিও এমন কিছু পাচ্ছি না এখানে,
এটার মধ্যে এমন গন্ধ আসার মতো কিছু নেইও, তবে খেয়ে বলবো, হ্যাঁ খেয়ে বলবো কেমন আছে। I'll be the judge of that. না, কি না? I'll be the judge of. Why will you be the judge of that? কি তুমি বানিয়েছো তো তুমি তো ভালোই বলবে। না, এরকম কোনো ব্যাপার নেই। I'll be the judge of দেবই না। সেই কিন্তু আমার হাতে অস্ত্র এসে পড়েছে। না কোনো না, তুমি নিয়ে নিয়েছো। আমার হাতে থামিয়ে দেওয়া হয়েছে। কোনো না, তুমি নিয়ে নিয়েছো। কিন্তু খুব ভালো হচ্ছে দেখতে। আর এটা কিন্তু আমরা সেই ক্যারেটের ফ্রাইং প্যানটা ইউজ করছি, যেটা মা এবার অ্যানিভার্সারিতে দিল। সত্যি ভীষণ ভালো, দেখো একদম লো অয়েলে হেলদি ওয়েতে কিন্তু হচ্ছে জিনিসটা। তোমরা চাইলে এগুলোকে ডিপ ফ্রাইও করতে পারো, ঝটপট হয়ে যাবে, কিন্তু আই থিঙ্ক এই টেস্টটা অনেকটা বেটার লাগবে, একটু টিক্কি টিক্কি টাইপ। আর খুবই ভালো, ফ্রাই করলে তো চপ হয়ে গেল, চপের মতো হবে, বাট এটা ফ্রাইও করে। যেগুলো আমরা দোকানে খাই ওগুলো তো ডিপ ফ্রাই থাকে। আর এইটা কিন্তু ভীষণভাবে রেকমেন্ড করছি, এই পার্টিকুলার ক্যারেটের আইটেমগুলো একবার চেক করে দেখতে পারো। লো অয়েলে কিন্তু খুব সুন্দর রান্না হয়ে যায় এটাতে। কেমন খাওয়া হচ্ছে? ভালোই বানিয়েছো, নট ব্যাড নট ব্যাড। শিখছো আস্তে আস্তে। হ্যাঁ আস্তে আস্তে আমি ভালোই পারি। আর এই দেখো আমার কিন্তু এক থালা টিক্কি, এত খিদে পেয়েছিল বেশ অনেকগুলো টিক্কি নিয়ে বসে গেছি। আর প্রাইমটা খুলে বসলাম, ভাবলাম কিছু দেখি, কি দেখবো বুঝতে পারছি না। কিছু দেখতে হবে না, না কিছু দেখলে দেখবো আমাকে দেখো আমি তোমাকে দেখি না, প্লিজ ওটা এন্টারটেইনিং হবে না। যথেষ্ট এন্টারটেইনিং। এত সুন্দর টিক্কির সাথে একটু কিছু এন্টারটেইনিং খেলে ভালো, এন্টারটেইনিং খেলে সরি এন্টারটেইনিং দেখলে ভালো। চলো এনজয় করি ইভিনিং স্ন্যাক্সটা, সাথে দেখতে থাকি কিছু ভালো সিরিজ। বিকালে খাওয়া দাওয়া বেশ ভালোই হয়েছে। আমি খেলাম ম্যাগি আর ইনি স্পেশাল আলু টিক্কি বানিয়েছিল। আর এখন প্রস্তুতি নেব আমরা ডিনারে আজকে বানানো হচ্ছে, আজকে ভাত না, আজকে হচ্ছে হলো পরোটা। পরোটার সাথে হবে ডিমের একটা প্রিপারেশন। ডিম কষা বলেছিলাম, রিনি বললো কষা না, একটু অন্যরকম কিছু বানাবে। যাই হোক, রান্নাটা এগোতে ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নেওয়া যাক। তো ব্যাপারটা হচ্ছে লাস্ট একটা সপ্তাহ আমাদের কি করে কেটেছে। মারা চলে যাওয়ার পরে যেটা বললাম, আমরা সেই অফিসের মধ্যে দৌড়াদৌড়ি নিয়েই ব্যস্ত ছিলাম। আর তারপরে এর মধ্যে আরেকটা ব্যাপার হয়েছে, সে হচ্ছে শিলিগুড়ির বাবার শরীরটা মাঝখানে একটু খারাপ করেছিল। আই থিঙ্ক সরস্বতী পূজার আগে পিছিয়ে তো একটু শরীর খারাপ করাতে তারপরে ওই ডক্টরের কাছে যাওয়া, মাথা ঘুরিয়ে গেছিল, কিছু মাথা ঘুরিয়ে যাওয়াতে একটু বসে গেছিল। তো মাথা ঘোরায়নি ঠিক, অ্যাকচুয়ালি বাবার মানে আমি আর মা ফোনে কথা বলছিলাম, আর সাডেনলি মা এটা রিয়েলাইজ করেছে বাবা শুয়ে পড়েছে। বাবা জেনারেলি রুম করে যখন তখন শুয়ে পড়ে না। বাবার নাকি একটু উইক লাগছিল, হঠাৎ একটা ঝটকা হয় না, একটা ধাক্কা মতো লেগেছিল, মনে হচ্ছিল যে পেটটা হয়তো ভালো নেই। পেট ক্লিয়ার করে এসেও বাবার আনকমফোর্টেবল লাগছিল। তারপরে ডক্টরের কাছে যাওয়া হয় এবং সেখানে ধরা পড়ে যে স্পন্ডিলাইটিসের একটা প্রবলেম রয়েছে। যেখানে শুধু স্পন্ডিলাইটিসের প্রবলেম না, প্রচুর পরিমাণে স্পন্ডিলাইটিস বেড়ে গেছে। আর এতটাই এক্সট্রিম বেড়েছে যে মানে ডক্টরও বলছে যে এই এত পরিমাণে স্পন্ডিলাইটিস বাড়াতে প্রচুর ব্যথা হওয়ার কথা। কিন্তু বাবার মানে এটা কি বলবো, ভালো অভ্যাস খারাপ অভ্যাস সবকিছু চেপে যায়, সবকিছু চেপে যায়, এক্সপ্রেস করে না। এটা একটা অসুবিধা আমাদের জন্য, আমরা বুঝতে পারি না যে বাবার কোন জায়গা থেকে অসুবিধা হচ্ছে। তো বাবা এই জিনিসটা কন্টিনিউয়াস করে গেছে এবং ডক্টর এখন স্ট্রিক্টলি মানা করে দিয়েছে যে কোনো ভারী কিছু তোলা যাবে না। এতে কিন্তু অ্যাকচুয়ালি হার্টের উপর ভীষণ চাপ পড়ে। মানে কতটা পরিমাণে স্পন্ডিলাইটিস বাড়লে এই কথা বলে ডক্টরে। যাই হোক, তবে টেস্ট রিপোর্টস গুলো মোটামুটি মানে এটা বলবো না যে খুবই ভালো এসেছে, কিন্তু সিরিয়াস কনসার্ন কিছু না। ডক্টর ওই একটু ওষুধ দিয়েছে, এখন মেডিসিনের উপরে চলতে হবে। আর ডক্টর ফিজিওথেরাপিও করতে বলেছে। তো এইগুলো এখন নেক্সট বাবাকে একটু খেয়াল রাখতে হবে। আর অ্যাকচুয়ালি দায়িত্ব আরো বেড়ে গেল, মাকে একটু খেয়াল রাখতে হবে যেন বাবা যেন নিজে থেকে কোনো কিছু ভারী কিছু না তোলে। এবার ব্যাপারটা ওইটাই হয়ে যায়, আমরা সবাই বাইরে থাকি, দূরে থাকি, আর এরকম ভাবে সবকিছু চেপে না বললে না ভীষণ প্রবলেম হয়ে যায়। মানে আমরা এখান থেকে একা তো কিছুই বুঝতে পারি না। আর এমনিতেই আধা জিনিস আমাদের থেকে লুকিয়ে রাখা, এরকম শরীর খারাপ লুকিয়ে রাখলে পরে যখন বাড়াবাড়ি হয়ে যায় জিনিসটা, ওই এক্সট্রিম পয়েন্টে গিয়ে তখন জানাজানি হলে তখন ভীষণ একটা মানে আমাদের কাছে আর করার কিছু থাকে না। আগে ভাগে অ্যাটলিস্ট যখন অস্বস্তি বোধ হয় তখনই যদি বলে দেয়, অ্যাটলিস্ট আমরা এতটুকু সাজেস্ট করতে পারি যে ডক্টরের কাছে যাও। যদিও সেটাও একটা বিশাল বড় টাস্ক, সহসায় কোনো মানে ডক্টরকে দেখাবে না, ইয়ে করবে না। এই যে মাও এই কিছুদিন এখানে ছিল, একটা রেগুলার মেডিকেল চেক আপের জন্য কতবার বলতে হয় যে হ্যাঁ রেগুলার চেক আপ, একটা জাস্ট চেক করিয়ে নাও, ইন কেস কিছু বের হয় কিনা, দেখা যাবে যদি কিছু হয়। মানে যতক্ষণ পর্যন্ত জিনিসটাকে চেপে রাখা যায়, না বের হয়, ততক্ষণ পর্যন্ত সব ভালো, সব কিছু ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এইভাবে মানে এটা বুঝে না যে
এটা নিয়ে প্রবলেমটা নিজেরা তো সহ্য করে করে, তারপরে আমাদেরও যে কিরকম পরিস্থিতিতে পড়ে যেতে হয়। যাই হোক, টাচউড যে এতটাও সিরিয়াস কিছু না, কিন্তু এটাই আর কি, মানে এখন অনেকটা কেয়ার নিয়ে চলতে হবে। হি ইজ 79, হি ইজ 79, আর এখনো যদি এরকম করে যায়, কষ্ট আছে, কষ্ট আছে। আমি তো বলবো তোমরাও বাড়িতে এরকম বয়স্ক মানুষরা যারা থাকে, কেউ কথা শোনে না, আমি জানি বাবা মারা কেউ আমাদের কথা শোনে না, কিন্তু আফটার দ্য এজ অফ 50 সবারই নিজেদের বয়সের মতো করে চলাফেরা করা উচিত, একটুখানি কন্ট্রোলে সবকিছু কাজ একা করে নেবো এই ভাবটা একদম রাখা ঠিক না। সেটার জন্য আমরা রয়েছি। আর মানে বয়সের সাথে সাথে মেনে নেওয়া উচিত যে হ্যাঁ বয়স হয়েছে, কিছু কাজ সবসময় যেরকম 30 বছরে যেটা হচ্ছিল সেটা 50 বছরে বা 60 বছরে সেম জিনিস বা সেম মতো চলা যায় না। এখন বাবা যদি বাধ্য ছেলের মতো থাকে তো খুব ভালো, আস্তে আস্তে জিনিসটা কমে আসবে। বাধ্য ছেলে, বাবা আবার ছেলে আবার বাধ্য, দুটো জিনিসই একসাথে লাইনে আটায় না। যাই হোক, এনিওয়েজ, তো এখন আমি পরোটার জন্য আটা মেখে দিচ্ছি। আমি ডিমের গ্রেভিটার একটু প্রিপারেশন নিয়ে নিই, কিছুই না, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে একটু পেস্ট করে নেবো। খুব সিম্পল একটা রেসিপি তোমাদের শেয়ার করবো, ইটস ভেরি ভেরি টেস্টি, আর সত্যি রুটি পরোটার সাথে খেতে তো দারুণ। আটা পরোটা মাখতে আমার বেশ ভালোই লাগে, আগে মাখতাম না, কারণ আমার ঠিক মনে হতো যে আমি ঠিকঠাক মাখতে পারি না। আমার না আগের থেকে যখন মানে হোস্টেলে ছিলাম তখন যখন মাখতাম রুটিগুলো ভীষণ শক্ত। কিন্তু তুমি এখন খুব ভালোই মাখো। হ্যাঁ, এখন মানে এখন বুঝেছি, এখন আসলে জলের পরিমাণ আর ইয়েটা বুঝে গেছি। আগে তো মানে কোনো রকম একটা ডো হলেই হয়ে গেছে, অতটা বুঝতাম না। যাই হোক, ঠিক আছে, আস্তে ধীরে শিখে নেওয়াই ভালো। তো আমরা এখন দেখা শুরু করেছি মুম্বাই ডায়েরিজ। রিনি যে বলছিল একটা কোনো ওয়েব সিরিজ দেখবে, তো সেই খুঁজে খুঁজে আমরা মুম্বাই ডায়েরিজটাই খুঁজে বের পেলাম। এটা আমাদের দেখা হয়নি। আর এই যে আমাদের মাছগুলোর আপডেট বেশ ভালোই রয়েছে, কোনো অসুবিধা করে না, বেশি জ্বালা যন্ত্রণা দিচ্ছে না, সবাই ঠিকঠাকই আছে। কিন্তু জলটা মনে হয় একটু দিতে হবে, জলটা না খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে, বেশ ভালো গরম পড়েছে ব্যাঙ্গালোরে। মুম্বাই ডায়েরিজ দেখতে দেখতে আর সাথে তোমাদেরকে বললাম যে বেশ ব্যাঙ্গালোরে গরম পড়েছে, এই কথা বলতে বলতে ভাবলাম তোমাদেরকে ব্যাঙ্গালোর ডায়েরিজের কিছু আপডেট দিই। ব্যাঙ্গালোরের সব থেকে বড় আপডেট হচ্ছে এখনও গরম পড়েনি সেইভাবে, জাস্ট গরম পড়া শুরু হয়েছে, এখনও তো সামার আরও 1-2 মাস দূরে। তাতেই ব্যাঙ্গালোরে কিন্তু ভালো ওয়াটার ক্রাইসিস চলছে। অনেক এরিয়াস ব্যাঙ্গালোরে এখন অলরেডি এরকম হয়ে গেছে যেখানে জল মানে রীতিমতো জলের প্রচণ্ড অভাব। আমাদের এরিয়াটাও কিন্তু ওরকম একটা এরিয়ার মধ্যেই পড়ে। ভালো এখানে মানে ইয়ে চলছে যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার তো একেবারেই নেই, বোরওয়েলের ওয়াটার তো আসছেই না, সেই পুরো ট্যাঙ্কারের উপরে রিলাই করে যাচ্ছি আমরা। আর ট্যাঙ্কারও যে একদম সময় মতো আসবে সেটাও হচ্ছে না। তোমাদেরকে আই থিঙ্ক 2 সপ্তাহ আগেও বলেছিলাম এখানে জল নিয়ে হঠাৎ করে একদিন থেকে হঠাৎ মানে প্রবলেম শুরু হয়েছিল। তো আসল কথাটা হচ্ছে ব্যাঙ্গালোরের মানে এই ওয়াটার ক্রাইসিসের দেখো রিজন প্রচুর আছে। প্রাইমারি রিজন যদি বলি, লাস্ট সামারে ওরকমভাবে বৃষ্টি হয়নি, তার আগের বছর ভালো বৃষ্টি হয়েছিল, কোনো আমাদের এরকম অসুবিধা হয়নি। গেল বছর বৃষ্টি কম হওয়াতে সেই যে আমাদের ট্যাঙ্কার আসা শুরু হয়েছে, আই থিঙ্ক জুন জুলাই থেকে ট্যাঙ্কার আসা শুরু হয়েছে, কন্টিনিউয়াস চলে যাচ্ছে। নাহলে জেনারেলি কী হয়, জুন জুলাই মাসে জুলাই ওরকম সময়টা বৃষ্টি টিষ্টি পড়ার পর তারপরে মোটামুটি অক্টোবর নভেম্বর ডিসেম্বর থেকে মানে আমাদের ওই ট্যাঙ্কারের প্রয়োজন হয় না। কিন্তু গেল বছর এত কম বৃষ্টি পড়েছে যে সেই সমানে ট্যাঙ্কার এসেই যাচ্ছে, আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেলস একদম কমে গেছে। তার উপরে আনপ্ল্যান্ড ইনফ্রাস্ট্রাকচার যেদিকে পারছে গ্রিন কাভার কমে গেছে, তার জন্য অনেক অনেক ব্যাপার, মানে একটা জায়গা থেকে বললে তো আর হবে না। তার উপর ওয়াটার বডিজ কমে গেছে, যেখানে মানুষের ফ্ল্যাট উঠিয়ে দিচ্ছে, ছোট ছোট লেকস ছিল, লেকস কমে গেছে। মানে আমি আজকে একটা রিপোর্ট পড়ছিলাম, প্রায় 80% ওয়াটার বডিজ ব্যাঙ্গালোরের মানে লাইক দে হ্যাভ ভ্যানিশড বলতে ওই হয়তো লেক ঢাকা দিয়ে তার উপরে বিশাল বড় বড় হাই রাইজ অ্যাপার্টমেন্ট বানিয়ে ফেলেছে। আর তারপরে মানে যেটা আরও একটা মেজর রিজন এখন ওয়াটার ক্রাইসিসে, সেটা হচ্ছে এখানকার ওয়াটার মাফিয়া, ওয়াটার ট্যাঙ্কার মাফিয়ার এত একটা মানে ইয়ে চলে এখানে। কিছু কিছু এরিয়াজে মানে ওদের দবদবা একটা হয় না, ওই হিন্দিতে যে বলে মানে আতঙ্ক লিটারেলি। তো ওয়াটার মাফিয়ার একটা প্রচণ্ড প্রকোপ চলছে। আর সেই প্রকোপের মধ্যে হচ্ছে এটা যে যেই ওয়াটার মানে ট্যাঙ্কার, আমি তোমাদেরকে এস্টিমেটেড রেট বলি, 6,000 লিটার ট্যাঙ্কার আসতো, 6,000 লিটারের ট্যাঙ্কারের দাম পড়তো 600 রুপিস। সেটা বেড়ে গত মাসে 800 টাকা হলো।
এই মাসের থেকে সেটারই এই একই জিনিসের দাম এখন 1000 টাকা না 1100 টাকা হয়েছে। 12,000 লিটার, যেগুলো বড় বড় হাই রাইজ অ্যাপার্টমেন্টে ওখানে 12,000 লিটারের ট্যাঙ্কারগুলো ডাকানো হতো, একটা ট্যাঙ্কারের যদিও হতো না, তো সেটার এখন রেট 12,000-এর 1200 টাকা ছিল, ওটা বেড়ে 1800 হলো। 1800 থেকে এখন এটা 2000 থেকে 2500 চলছে। মানে কি পরিমাণে মানুষদেরকে এক্সপ্লয়েট করতে পারে। যাই হোক, কিছু করার নেই, জল এমন একটা জিনিস যে আমাদের দরকার প্রয়োজন পড়বেই, আর আমাদের ব্যবহার করতেও হবে। কিন্তু এখন মানে ওই যে বলতো যে ব্যাঙ্গালোর ইজ পেনশনার্স প্যারাডাইস, আই ডোন্ট থিঙ্ক ইটস দ্য সেইং গোজ এনিমোর। নাও ইট হ্যাজ বিকাম এ পানিশমেন্ট, টু বি ভেরি অনেস্ট। অ্যাজ মাচ অ্যাজ আই লাভ ব্যাঙ্গালোরের বাকি সব ঠিক আছে, কিন্তু এই যে এই জলের অসুবিধাটা না অনেকে হয়তো রিপোর্টস দেখেছো অনেক বছর ধরেই যে অনেক মেট্রো সিটিজের মধ্যে জলের অভাব, আর ইন্ডিয়াতে তো এমনি জলের অভাব হতেই চলেছে। তো এত তাড়াতাড়ি মানে এরকম একটা সিচুয়েশন ফেস করতে হবে, আর এখনও তো গরম পড়া বাকি। এই বছরও যদি বৃষ্টি না হয়, স্নান করতে হবে এরকম হাতে জল নিয়ে, এরকম করে ছিটা দিয়ে। যাই হোক, দেখা যাক এখন এই পরিস্থিতি যদি চেঞ্জ হয় আগামী কিছু 1-2 মাসের মধ্যে। কিন্তু এখন যেরকম পরিস্থিতি দেখছি মনে হচ্ছে না খুব একটা করে কিছু এফেক্ট হবে। চলো, রিনি এই যে আবার কিচেনে, আমি আমার আটা মেখে দিয়ে চলে এসেছি। রিনি এখন বানাবে ডিমের ঝোল বানানোর পর তারপরে খাওয়া দাওয়া, তারপরে তো আর কি, এই করে দিনটা শেষ। এই জন্যই আমাদের আর ব্লগ করে সারা সপ্তাহ তোমাদের সাথে শেয়ার করা হয় না। এমনিতেই সারাদিন অফিসে থাকি, অফিসের থেকে আসার পর আর কিছু ওরকমভাবে থাকেই না তোমাদের সাথে শেয়ার করব করে। চলো দেখি, এখন একটু মুম্বাই ডায়েরিজ, ব্যাঙ্গালোর ডায়েরিজের আপডেট দিলাম, মুম্বাই ডায়েরিজটা দেখে তারপরে বলবো। এমনি তো ফার্স্ট এপিসোড বাই দ্য ওয়ে হয়ে গেছে, ভালোই লাগছে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা অলরেডি দেখো পেস্ট করে নিয়েছি। এটা এখন জাস্ট হোয়াইট অয়েলের মধ্যে দিয়ে দেবো আমি। 1 সেকেন্ড জমে গেছে, স্পুন লাগবে আমার। আর হয়ে গেছে গ্রেভি ইজ রেডি। গ্রেভি ইজ রেডি। না, এরপরে ছোটো ছোটো জিনিস করবে, আর খুব সিম্পল একটা রান্না। এটা এগ মালাই আমি কদিন আগেও বানিয়েছিলাম, ওটা দিয়ে সবাই এরকম বলেছিল যে এটা পরোটার সাথে খেতে হেভি লাগবে। আচ্ছা, যখন পরোটা হচ্ছে ভাবলাম এইভাবেই বানাই, তাহলে একটু টেস্টি হয়ে যাবে। আর তারপর ডিমগুলোকে হাফ করে কেটে নিয়েছি অলরেডি। এখন জাস্ট এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটাকে একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে। শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর কিছু করবে না? এরপরে আদা রসুনটা পড়বে, বাট আগে পেঁয়াজের জলটা একটু শুকিয়ে একটু ফ্রাই হয়ে যায়, তারপরে এটার মধ্যে জিঞ্জার গার্লিক পেস্টটা ঢালা। কষানো মশলাটার মধ্যে দুধটা দিয়ে দিচ্ছি, এটাই হচ্ছে এটার টিআরপি মানে স্পেশাল ইনগ্রেডিয়েন্ট। যেহেতু এটা এগ মালাই, দুধটার জন্য একটু ক্রিমি টেক্সচার আসবে, আর বিশেষ কিছু করার নেই। এতে ভালো করে মিক্স করে নিচ্ছি। অনেকটাই পুরো দুধ দিয়ে গ্রেভিটা, বেশ একটা ক্রিমি টেক্সচার আসবে। এরপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর সাথে একটুখানি ব্ল্যাক পেপার কুচি করে রেখেছি, কিছুটা ধনে পাতা সেটাও দিয়ে দেবো। আর এবার ফাইনাল পর্ব। কুসুমগুলো যদি খুলে বেরিয়ে যায়? না বেরোবে না। গ্রেভিটা কিন্তু সত্যি খুব ভালো হয়। নট দ্য ফার্স্ট টাইম দ্যাট আই এম ইটিং দিস। আগেরবার ভাতের সাথে খেয়েছিলাম, মা ওরা যাওয়ার আগে বানিয়েছিলেন না একদিন। গ্রেভিটা টেস্টি হয় খুবই। এটা এখন হতে থাকো, ততক্ষণে পরোটাটা বানিয়ে নেবো, ডিনার সর্টেড। স্যালাড একটু। মা ওরা যাওয়ার পর থেকে রিনি আর আমি এরকমই এক পদের রান্না করেই খাওয়া দাওয়া করছি, আর আমাদের টেবিলটাও ইউজ হচ্ছে না। আমরা সুন্দর দুজনে হাতে নিয়ে টিভি দেখতে দেখতে এমনি সোফাতে বসেই খেয়ে ফেলি। তবে দেখো সত্যি মানে ডিমের গ্রেভিটা এত দারুণ লাগছে, আর এখন গন্ধটা কিন্তু হেভি বেরোচ্ছে। সো আমাদের লাঞ্চ, আমি না এই যে লাঞ্চ ডিনার একদম আমাকে ভালো করে আবার নতুন করে মনে হচ্ছে শিখতে হবে, রাতের খাওয়াকে ডিনার বলে। চলো, কেমন আছে? ভালো আছে? ভালো শিখিয়েছি বলো, আমি ভালো শিখিয়েছি তোমাকে। তুমিই শিখিয়েছো। হ্যাঁ, তো আমি তো শিখিয়েছি। অতটা ভালো হয়নি মনে হচ্ছে।
হ্যাঁ ঠিক আছে, প্রথম সেকেন্ড টাইম মানে তো কোনো ব্যাপার না, আস্তে আস্তে হয়ে যাবে। মুম্বাই ডায়েরি সিজন 1টা দেখতে সিরিজটা বেশ মজা লাগছিল। এই মজা লাগার চক্করে এখন বাজে 1:30টার সময় টিভি বন্ধ করে পুরো সিজন শেষ করে এখন ফাইনালি আসছি, এবার যাবো ঘুমাতে। চলো বেশ ভালোই, মানে মোটামুটি মোটামুটি ভালোই, বেশ ভালো বলা যাচ্ছে না, মোটামুটি ভালোই কেটেছে। চল আজকের ব্লগটাকে এখানে শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের আজকের যদি এই ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকের একটা নতুন ব্লগে।